সবাই চলে এসো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এখনও যারা খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে খাতায় লিপিবদ্ধ করে নাও এবং পরীক্ষার আগে এগুলি ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমাদের ফলাফল অনেক ভালো হবে, কারণ এই প্রশ্ন উত্তরগুলি পুরোপুরি টেক্সট বই লাইন বাই লাইন খুঁটে খুঁটে লেখা হয়েছে, শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে, যাতে তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারো সেদিকে লক্ষ্য রেখেই। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কি কি চাষ হতো? উত্তর, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আম, জাম, কাঁঠাল, কলা, নারকেল ও মশলার মধ্যে লঙ্কা, আদা আর হতো নানা রকম চন্দন কাঠ, ফুল, ঘৃতকুমারী প্রভৃতি চাষ হতো। গাঙ্গেয় সমভূমি আসলে কি? আমরা জানি গঙ্গা নদী, ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এই যে গঙ্গা নদী যে উত্তরাখণ্ডের গোমুখ গুহা থেকে তৈরি হয়ে যে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এই যে গঙ্গা নদী এর চারপাশে যে পলিযুক্ত মাটি, এই পলিযুক্ত মাটি অর্থাৎ সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে এই চাষগুলো হয়। সাধারণত আমাদের যদি বলা হয় যে মালদা, মুর্শিদাবাদ, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ওদিকে হাওড়া, হুগলি, এই জাতীয় বর্ধমান, প্রচুর পরিমাণে এই সমভূমি অঞ্চলগুলো সবই গঙ্গার চারপাশের এই পলিযুক্ত মাটি হওয়ার জন্য এখানকার চাষবাস অনেক ভালো হয়। পরের প্রশ্ন হলো, কার আমলে জিনিসপত্রের দাম সবচেয়ে কম ছিল? উত্তর, ইব্রাহিম লোদির আমলে জিনিসপত্রের দাম সবচেয়ে কম ছিল। প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখতে থাকো এবং যদি তোমাদের এটি হেল্পফুল বা সাহায্য হয় তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছেও শেয়ার করে দিতে পারো, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে সঙ্গে থাকতে বলবে। চলো পরের প্রশ্নটি ছিল, সুলতানি ও মোগল যুগে জনপ্রিয় খেলা কী ছিল? উত্তর, সুলতানি ও মোগল যুগে জনপ্রিয় খেলা ছিল কুস্তি। পরের প্রশ্ন হলো, সুলতানি ও মোগল যুগে দিন রাতকে কয়টি ভাগে ভাগ করা হতো? উত্তর, সুলতানি ও মোগল যুগে দিন রাতকে 8টি প্রহরে ভাগ করা হতো। পরের প্রশ্ন হলো, ভক্তিবাদের মূল কথা কী ছিল? উত্তর, ভক্তিবাদের মূল কথা ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। পরের প্রশ্ন হলো, ভক্তিবাদের মূল দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, ভক্তিবাদের মূল বৈশিষ্ট্য ছিল দুটি, যথা এক, ভগবানের পুরোপুরি আত্মসমর্পণ করা, ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে দিয়ে পুরোপুরি ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া। পরের প্রশ্ন হলো, গুরু নানক কে ছিলেন? উত্তর, গুরু নানক ছিলেন মধ্যযুগের একজন ভক্তি সাধক। পরের প্রশ্ন ছিল, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো গুরু গ্রন্থ সাহিব। পরের প্রশ্ন হলো, শিখদের ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা? উত্তর, শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরুমুখী লিপিতে লেখা। তোমরা অবশ্যই এগুলি ভালো করে খেয়াল রাখবে যে কোন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা, যেমন ত্রিপিটক পালি ভাষায় লেখা, কোরআন আরবি ভাষায় লেখা, আরও বিভিন্ন সংস্কৃত ভাষায় লেখা, এগুলো বিভিন্ন যে বইগুলি রয়েছে বিশেষ করে ধর্মগ্রন্থ, এগুলি তোমরা অবশ্যই খেয়াল করবে। পরের প্রশ্ন হলো, কবির কে ছিলেন? উত্তর, কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য। পরের প্রশ্ন হলো, সুফি কথার অর্থ কী? উত্তর, সুফি কথার অর্থ আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। পরের প্রশ্ন হলো, কতটি দোহা গুরু গ্রন্থ সাহেবে আছে? উত্তর, 500-র বেশি দোহা গুরু গ্রন্থ সাহিবে আছে। পরের প্রশ্ন হলো, খানকা কি? উত্তর, সুফি সিলসিলার
প্রধান ব্যক্তি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সাধক। তিনি তার শিষ্যদের নিয়ে যেখানে থাকতেন তাকে বলা হতো খানকা। আমি আগেই আলোচনা করেছি যে বিভিন্ন সুফি সাধকরা ভারতে এসেছিলেন, এসে একটি নির্দিষ্ট জায়গায় তারা বসতি স্থাপন করেছিলেন এবং তার বিভিন্ন যে সমর্থকরা, সেই শিষ্য বা সমর্থকরা তার কাছে আসতেন, সেখানে থাকতেন, বসতেন এবং বিভিন্ন ধর্মের বাণী শ্রবণ করতেন। সেই যে জায়গাটি ছিল সেই জায়গাটিকেই বলা হয় খানকা। পরের প্রশ্ন হলো, সুফিরা কয়টি ভাগে বিভক্ত ও কি কি? উত্তর, সুফিরা দুটি ভাগে বিভক্ত, যথা এক বেসরা ও বাসরা। অবশ্যই ভালো করে খেয়াল করবে, একটি হলো বেসরা আর একটি হলো বাসরা। পরের প্রশ্ন হলো, চৈতন্যদেবের জন্ম হয় কত সালে ও মৃত্যু হয় কত সালে? উত্তর, চৈতন্যদেবের জন্ম হয় 1485 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1533 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, দিন ই ইলাহি কি? উত্তর, মোগল সম্রাট আকবরের প্রচলিত একটি নতুন ধর্ম হলো দিন ই ইলাহি। অর্থাৎ আকবর কি করেছিলেন, সে ভেবেছিল যে আমি প্রতিটি ধর্মকে বেশ কিছু সুন্দর সুন্দর বাণীগুলি নিয়ে একটি সুন্দর জায়গায় লিখিত করে সেগুলি আমি প্রজাদের মধ্যে দিয়ে প্রজাদেরকে একটি নতুন ধর্ম পালনের আদেশ দেব। যদিও সেটি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সুন্দর সুন্দর বাণীগুলি, উপদেশগুলি নিয়ে লিখিত হয়েছিল। পরের প্রশ্ন হলো, মুঘল রাজসভায় প্রথম ইংরেজ দূত কে এসেছিলেন? উত্তর, মোগল রাজসভায় প্রথম ইংরেজ দূত এসেছিলেন টমাস রো। পরের প্রশ্ন হলো, চাহারবাগ কাকে বলে? উত্তর, মোগল যুগে তৈরি 4 ভাগে ভাগ করা সাজানো বাগানকে বলা হতো চাহারবাগ। পরের প্রশ্ন হলো, তুজুক ই জাহাঙ্গীরি বইটি কার লেখা? উত্তর, তুজুক ই জাহাঙ্গীরি বইটি সম্রাট জাহাঙ্গীরের লেখা। পরের প্রশ্ন হলো, বিজয়নগরের রাজধানীর নাম কি ছিল? উত্তর, বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি। পরের প্রশ্ন হলো, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর, আদিনা মসজিদ মলদহের পান্ডুয়ায় অবস্থিত। পরের প্রশ্ন হলো, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ কোনটি? উত্তর, গৌড়ের সবচেয়ে বড় মসজিদ ছিল সোনা মসজিদ। পরের প্রশ্ন হলো, ক্যালিওগ্রাফি কি বা ক্যালিগ্রাফি কি? উত্তর, সুলতানি ও মোগল যুগে সুন্দর হাতের লেখার শিল্পের প্রচলন ছিল। এই সুন্দর হাতের লেখার শিল্পকে বলা হতো ক্যালিওগ্রাফি। পরের প্রশ্ন হলো, ভারতে ধ্রুপদী নাচ কয়টি ও কি কি? উত্তর, ভারতে ধ্রুপদী নাচ 6টি, যথা ভারতনাট্যম, কথাকলি, ওডিসি, কুচিপুড়ি, কত্থক ও মণিপুরি। একটু সামান্য বানানগুলো কারেকশান করে নিও তোমরা। পরের প্রশ্ন হলো, মণিপুরি নৃত্যে সাধারণত কারা নাচে? মণিপুরি নৃত্যে সাধারণত ছেলেরা নাচে। পরের প্রশ্ন হলো, ইসলামের জন্ম হয় কোন দেশে? উত্তর, ইসলাম ধর্মের জন্ম হয়েছিল আরব দেশে। পরের প্রশ্ন হলো, আমির খসরু কে ছিলেন? উত্তর, আমির খসরু ছিলেন ফার্সি দার্শনিক ও সাহিত্যিক। এই জন্য অনেকে ভারতের তোতা পাখি বলে থাকে আমির খসরুকে। পরের প্রশ্ন হলো, সবক ই হিন্দ কে আবিষ্কার করেন? উত্তর, আমির খসরু। পরের প্রশ্ন হলো, তুতিনামা গ্রন্থটি কার লেখা? উত্তর, জিয়া নকশাবি। পরের প্রশ্ন ছিল, নিজামি কে ছিলেন? তার লেখা বইয়ের নাম কি? উত্তর, কুতুব উদ্দিন আইবকের রাজত্বকালে একজন ঐতিহাসিক ছিলেন নিজামি। তার লেখা বইয়ের নাম হলো তাজ উল মাসির। পরের প্রশ্ন হলো, রাজ তরঙ্গিনী বইটি কার লেখা? উত্তর, রাজ তরঙ্গিনী বইটি
কলহনের লেখা। আর এটি ছিল ইতিহাসের প্রথম বই। কাশ্মীরের জয়ন উল আবেদিনের বিষয়ে বইটি লেখা হয়েছে, তোমরা একটু ডিটেলসে পড়ে নিতে পারবে। পরের প্রশ্ন হলো ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন? উত্তর, ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বাদাউনি। পরের প্রশ্ন হলো ফার্সি ভাষায় কে বেদের অনুবাদ করেন? উত্তর, হাজি ইব্রাহিম সিন্ধি। পরের প্রশ্ন হলো তুজুক ই বাবরি বা বাবরনামা গ্রন্থটি কার লেখা? এটি কোন ভাষায় রচিত? দেখেছো, অধিকাংশ গ্রন্থগুলি কোন ভাষায় রচিত এটা ভালো করে পড়তে হবে তোমাদের। উত্তর, তুজুক ই বাবরি বা বাবরনামা সম্রাট বাবরের লেখা, এটি তুর্কি ভাষায় রচিত। পরের প্রশ্ন হলো হুমায়ুন নামা কার লেখা? এটি কোন ভাষায় রচিত? উত্তর, হুমায়ুন নামা গুলবাদন বেগমের লেখা, এটি ফার্সি ভাষায় রচিত। পরের প্রশ্ন হলো আকবরনামা ও আইন ই আকবরী কার লেখা? উত্তর, আবুল ফজল আল্লামির লেখা। পরের প্রশ্ন হলো আকবরনামা ও আইন ই আকবরী কার লেখা? আচ্ছা, ওটা হয়ে গেছে, আইন ই আকবরী ওটা আবুল ফজল আল্লামির লেখা। পরের প্রশ্ন হলো তবাকাত ই আকবরী গ্রন্থটি কার লেখা? উত্তর, নিজামুদ্দিন আহমদের লেখা। পরের প্রশ্ন হলো কাকে ভারতের তোতা পাখি বলা হয়? আমি আগেই বলেছি যে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরের প্রশ্ন হলো তালিব আমুলি কে ছিলেন? উত্তর, তালিব আমুলি ছিলেন মুঘল আমলের ভারতের একজন বিখ্যাত কবি। পরের প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি কার লেখা? উত্তর, বড়ু চণ্ডীদাসের লেখা। পরের প্রশ্ন হলো পাঁচালী কাদের বলা হতো? উত্তর, মধ্যযুগে বাংলা সাহিত্যে দেবদেবীর মহিমা প্রচারের উদ্দেশ্যে গীতিকা রচনা করা হতো। কিছু কিছু গীতিকায় সাধারণ মানুষের জীবনের ছবিও ধরা হতো। এই গীতিকাগুলি বেশিরভাগ সুর করে গাওয়া হতো, এগুলিকে বলা হতো পাঁচালী। পরের প্রশ্ন হলো মহাভারত কে অনুবাদ করেন? উত্তর, মহাভারত অনুবাদ করেন কাশিরাম দাস। পরের প্রশ্ন হলো রামায়ণ কে অনুবাদ করেন? উত্তর, রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন হলো ভগবতের খানিক অংশ কে অনুবাদ করেন? উত্তর, মালাধর বসু। পরের প্রশ্ন হলো মঙ্গল কথার অর্থ কী? উত্তর, মঙ্গল কথার অর্থ হলো ভালো। পরের প্রশ্ন হলো চণ্ডীমঙ্গল কাকে নিয়ে লেখা হয়েছিল? উত্তর, চণ্ডী দেবীকে নিয়ে চণ্ডীমঙ্গল লেখা হয়েছিল। পরের প্রশ্ন হলো কোন দেবীর অনুসরণে মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল? উত্তর, মনসা দেবীর অনুসরণে মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল। পরের প্রশ্ন হলো শিবায়ন কাকে বলা হতো? উত্তর, মধ্যযুগে শিব নিয়ে সাহিত্য লেখা হতো, অর্থাৎ মধ্যযুগে শিবকে নিয়ে যে সাহিত্য লেখা হতো সেগুলিকেই শিবায়ন বলা হতো। পরের প্রশ্ন হলো কিতাব আল হিন্দ কার লেখা? উত্তর, কিতাব উল হিন্দ আল বিরুনির লেখা। পরের প্রশ্ন হলো চরখি কি? উত্তর, তুলো বুনবার যন্ত্রটির নাম হলো চরখি। পরের প্রশ্ন হলো ফুতু উসালাতিন গ্রন্থটি কার লেখা? উত্তর, ইসামির লেখা। পরের প্রশ্ন হলো তুঁত গাছের গুটি পোকা থেকে রেশম তৈরির প্রযুক্তি কোন দেশ থেকে আসে? উত্তর, চীন দেশ থেকে। আমাদের এই ছিল সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলির আলোচনা। তোমরা প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে লিখে নেবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবে। যদি এমন সুন্দর প্রশ্ন উত্তরযুক্ত কোনো অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য এমন সুন্দর করে প্রশ্ন উত্তরগুলি পিডিএফ আকারে লিখে দেবো। যদি তোমাদের পিডিএফও লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।